This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার, দেখছেন TV9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দীপ। আজ ফুল অ্যান্ড ফাইনালের শুরুতেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম, অর্থাৎ বিজেপির যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম সত্য অনুসন্ধান করবার জন্য এসছে, তথ্য অনুসন্ধান করবার জন্য এসছে কসবা কাণ্ডে, তাদের খবরাখবর সম্পর্কে নজর রাখবো। অর্থাৎ তারা কি করছে, কোথায় যাচ্ছে, আদৌ যেখানে যেতে চায় সেখানে যেতে পারছে কিনা। কসবার কলেজে ছাত্রীকে গণধর্ষণ, কলকাতায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। দিল্লি থেকে বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল এলো কলকাতায়। প্রাক্তন সাংসদ সত্যপাল সিং এর নেতৃত্বে রাজ্যে বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বিজেপির তথ্য অনুসন্ধানী দলে রয়েছেন বিপ্লব দেব, অর্থাৎ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, মীনাক্ষী লেখি সাংসদ এবং প্রাক্তন মন্ত্রী, রয়েছেন মনন কুমার মিশ্র। মুখ্য সচিব এবং সিপির সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েও মেলেনি বলে দাবি করেছেন বিপ্লব দেব। কি বলেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, একবার শুনে নেব। যারা যারা ঘটনা ঘটিয়েছে সমস্তগুলোই ডাইরেক্টলি তৃণমূলের সঙ্গে যুক্ত আছে। এরা পেশাদারি রেপিস্ট। তৃণমূল করবে বলে তাদেরকে মাফ করে দেওয়া হবে। তো এই ধরনের মানসিকতা নিয়ে একটা মহিলা মুখ্যমন্ত্রী যদি রাজ্যের মধ্যে এই পরিস্থিতি তৈরি করেছে, তো এই স্টেট কনসার্ন। বাংলার মধ্যে মহিলাদের কোনো এখানে নিরাপত্তা একদম নেই। স্টেট স্পন্সর্ড, অর্থাৎ কোথাও রাজ্যের শাসক দল তাদের ক্ষমতা তাকে ব্যবহার করেই একের পর এক এমন ঘটনা মনোজিৎ ঘটিয়ে যেতে পেরেছে বলে বলছেন বিপ্লব দেব, এমনটাই অভিযোগ করছেন। আমাদের প্রতিনিধি সুশোভন এই মুহূর্তে সরাসরি রয়েছেন যে বেসরকারি হোটেলে এই মুহূর্তে রয়েছেন এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা, যেখান থেকে বেরোনোর অপেক্ষায়, এবং কোথায় বেরোনোর অপেক্ষায় বিস্তারিতভাবে জানবো। সুশোভন, কোথায় যাবেন এরা, কোথায় কোথায় যাওয়ার ইচ্ছে আছে, কোথায় কোথায় যাওয়ার কথা ভেবে রেখেছেন, কোথায় কোথায় যাওয়ার অনুমতি চেয়েছেন বা পেয়েছেন? দেখো, তাদের যেটা মূলত পরিকল্পনা যে একেবারে তারা এখান থেকে বেরিয়ে একদিকে পুলিশ কমিশনার মনোজ ভার্মা, অন্যদিকে চিফ সেক্রেটারি তাদের সঙ্গে দেখা করবেন, এবং তার পাশাপাশি একেবারে ঘটনাস্থল অর্থাৎ কসবার সেই ল কলেজে তারা যাবেন। কিন্তু একটা বিষয় যেটা এখনো পর্যন্ত স্থির হচ্ছে না, যে যেহেতু একদিকে পুলিশ কমিশনার, অন্যদিকে কিন্তু চিফ সেক্রেটারি দুজনেই সময় দেননি, অর্থাৎ তারা যেহেতু সময় দেননি তাহলে পড়ে রইল একমাত্র ঘটনাস্থল, অর্থাৎ তাহলে তারা ঘটনাস্থলেই যাবেন এমনটাই আপাতত স্থির হয়েছে। কিন্তু তারা সেখানে গিয়ে তারা সেখানে কতটা পুলিশের সহযোগিতা পান সেটা নিয়েও তাদের মনে অনেকগুলো প্রশ্নচিহ্ন রয়েছে। এবং যদি তারা সহযোগিতা পান, যদি তারা ঘটনাস্থল যেতে চান এবং যদিও বা যেতে পারেন, তাহলে সেখান থেকে তারা কি কি তথ্য অনুসন্ধান করে নিঃসন্দেহে সেটা কিন্তু দেখার। এবং অন্যদিকে যে দুটো জায়গায় তারা অনুমতি চেয়েও অনুমতি পাননি, সেই বিষয়টা তারা কিভাবে নিচ্ছেন, তার কারণ তুমি জানো, যে তুমিও বললে যে এই রিপোর্ট তৈরি হবে, এই রিপোর্ট জেপি নাড্ডার কাছে যাবে, অর্থাৎ এই যে রিপোর্টে মূলত কোন কোন বিষয়গুলো 4 সদস্যের প্রতিনিধি দল তারা উল্লেখ করেন, এবং সেইখানে দাঁড়িয়ে তারা আদৌ ঠিকঠাকভাবে এই যে তথ্য অনুসন্ধান করতে এসছেন তারা আদৌ তথ্য সংগ্রহ করতে পারেন কিনা, এটাও গুরুত্বপূর্ণ। একেবারে আমাদের সঙ্গে থাকো সুশোভন, তুমি আমার সঙ্গে থাকো। এই যে তথ্য অনুসন্ধান করতে এসছেন আদৌ সেটা পারেন কিনা বা তার সুযোগটা পান কিনা, তথ্য পেতে গেলে তো কোথাও একটা পৌঁছতে হবে। এখনো পর্যন্ত রাজ্যের যে দুই প্রশাসনিক এবং পুলিশ কর্তার সঙ্গে দেখা করতে চেয়েছেন তাদের সঙ্গে দেখা করার অনুমতি পাননি। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে মীনাক্ষী লেখি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, এই দলের অন্যতম সদস্য, কি বলছেন একবার শুনবো। कमिश्नर ऑफ पुलिस और चीफ सेक्रेटरी और जो कॉलेज की अथॉरिटीज़ हैं उन सबसे समय मांगा है बातचीत करने के लिए और समझने के लिए कि क्या कार्रवाई हुई और कहां तक पहुंचे हैं। अगर प्रशासन को हमारे जैसे लोगों से मिलने का समय नहीं है तो वो लोग क्या कर रहे हैं ये हमको नहीं मालूम, हम आके पता करना चाहते हैं। আজকে এখান থেকেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। অরূপবাবুর সাথে কথা বলার চেষ্টা করবো। অরূপবাবু, এই যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে, যেখানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের প্রতিবেশী রাজ্যের যে টিমের সদস্য, তাদের সঙ্গে রাজ্যের মুখ্য সচিব বা কলকাতার পুলিশ কমিশনার দেখা করতে চাননি, তারা অনুমতি চেয়েছিলেন, এটা তারা বলছেন। আমি এখান থেকে জানতে চাইবো, রাজ্য পুলিশ প্রশাসন বা সাধারণ প্রশাসনের যে কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের এদের সঙ্গে দেখা করতে সমস্যা কোথায়? কোথাও কি কিছু লুকোতে চাইছেন বা এড়াতে চাইছেন রাজ্য প্রশাসন বা পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা বলে মনে হয় আপনাদের? অনির্বাণ, দেখো, এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমে আমি যতটুকু তোমাদের সংবাদ মাধ্যমের সূত্রে জানলাম, রয়েছে নাম বিপ্লব দেবের। বিপ্লব দেব যখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন
তার সময় বিরোধীদের উপর কি অত্যাচার হয়েছে সেটা তোমরাও খবর করেছিলে। বিরোধী মহিলাদের উপর অত্যাচার হয়েছিল, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের আরেক মেম্বার সত্যপাল সিং, তিনি যখন হাতরাস হয়েছিল, সেই হাতরাসের সময় তিনি বারবার করে বলেছিলেন যে ধর্ষণ থামানো সরকার বা পুলিশের কাজ নয়। মীনাক্ষী লেখি, কেন্দ্রীয় মন্ত্রী, আপনার মনে থাকবে যখন পার্লামেন্টে বিরোধী সাংসদ বক্তৃতা দিচ্ছেন, সরকারের সমালোচনা করছেন, মীনাক্ষী লেখির বক্তব্য ছিল এই তুম আভি চুপ রহো বরনা ইডি আ জায়েগা তোমারে ঘর মে। মানন মিত্র আরেকজন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের, তিনি যখন প্রধান বিচারপতি একজনের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল, তখন তিনি বলেছিলেন যে যৌন নিগ্রহের অভিযোগ উঠলে যৌন নিগ্রহ হয়েছে এটা ভেবে নেওয়া ঠিক নয়। অর্থাৎ মহিলাদের সম্পর্কে যাদের মনোভাবেই, তারা এসছে ধর্ষণের ফ্যাক্ট ফাইন্ডিং করতে। এরা কি ফ্যাক্ট ফাইন্ডিং করবে এটা বোঝার জন্য কোনো রাজনৈতিক পণ্ডিত হতে হয় না। আমরা শুধু এদের কাছে জানতে চাইবো যে এ রাজ্যে অভিযোগ ওঠার 5 ঘন্টার মধ্যে সবকটা অভিযোগকারী, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা অ্যারেস্টেড হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে কেন 22 দিন এফআইআর গ্রহণ হয়নি নরেন্দ্র মোদীর বেনারস হিন্দু ইউনিভার্সিটি, তার নিজের কেন্দ্রে? কেন বিজেপির এমএলএ মুনিরত্ন, তার বিরুদ্ধে ফ্যাক্ট ফাইন্ডিং টিম যায় না? এই নির্লজ্জ রাজনীতিগুলো বন্ধ করুক, নইলে বাংলার মানুষ তাদের জবাব গণতান্ত্রিকভাবেই দেবে। ধন্যবাদ অরূপবাবু। অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমাদের সঙ্গে ছিলেন। আর সুশোভন আমাদের প্রতিনিধি আমাদেরকে জানাচ্ছিলেন যে তথ্য অনুসন্ধানে আদৌ কতটা যেতে পারবেন বা এগোতে পারবেন। আমি সুশোভন, তোমার কাছে আমার শেষ প্রশ্ন আপাতত, যদি তথ্য অনুসন্ধানে যাওয়ার এই প্রয়োজনীয় অনুমতিগুলো না থাকে, যদি কমিশনারের সঙ্গে দেখা করতে না পারেন, রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে না পারেন, তাহলে জেপি নাড্ডার কাছে যে রিপোর্ট তারা দেবেন, সেই রিপোর্ট কি তারা ইতিমধ্যেই লিখে ফেলেছেন? কেন বলছি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে আমরা বলতে শুনলাম যাওয়ার আগেই, মীনাক্ষী লেখিকেও আমরা বলতে শুনলাম যে স্টেট স্পন্সর্ড ইত্যাদি ইত্যাদি। তার মানে এটাই আসতে চলেছে কি তাদের রিপোর্ট? একেবারে দেখো, সেই বিষয়টাই কিন্তু যথেষ্ট আলোচ্য বিষয়। এবং তুমি যে কথা বললে, যদি দুটো জায়গায় তারা যেতে না পারে, তাহলে তাদের হাতে কি রইল? একমাত্র ঘটনাস্থল। এর আগেও তুমি জানো যে অর্চনা মজুমদার, তিনি যখন ঘটনাস্থলে গেছিলেন, তাকে প্রথমে অনুমতি দেওয়া হয়নি। তারপর যখন তাকে অনুমতি দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে কোনো ভিডিওগ্রাফি করা যাবে না, মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। অর্থাৎ যখন এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম একেবারে ল কলেজ বা ঘটনাস্থলের সামনে যাবে, তখন পুলিশ কি বলে বা প্রশাসনের তরফ থেকে তাদের অনুমতি দেওয়া হয় কিনা, যদি অনুমতি দেওয়া হয় তাহলে কি কি শর্ত রাখা হয়, আর যদি কোনো ধরনের তর্কের খাতির কোনো শর্ত রাখা হলো না, তাহলে তার একখানা জায়গায়, অর্থাৎ একবারে ঘটনাস্থল পরিদর্শন করলেন, করে তারা চলে আসার পর, যেহেতু তাদের পরিকল্পনা আরও 2-3টে ছিল, তারপর তারা কি কি উল্লেখ করেন রিপোর্টে এবং জেপি নাড্ডার কাছে পূর্ণাঙ্গ রিপোর্টটা কি দেয়, সেটা গুরুত্বপূর্ণ। নিশ্চিতভাবে সুশোভন, আপাতত তোমাকে ধন্যবাদ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথা রয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে সঙ্গে করে নিয়ে যাওয়ার, কিন্তু তার আগেই রাজ্য বিজেপির অন্যতম মহিলা নেত্রী অগ্নিমিত্রা পাল বিধায়ক, তিনি এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের আরেক সদস্য সত্যপাল সিং, যিনি দিল্লির পুলিশ কমিশনার ছিলেন কোনো এক সময়, দুজনের বক্তব্য একবার শুনে নেব। वहाँ कॉलेज के अंदर किस प्रकार का सिक्योरिटी का इंतजाम था, किस प्रकार से बाहर के लोग एक्सेस कंट्रोल नहीं था, गार्ड के रूप में ले जाकर के इस प्रकार का दुष्कर्म किया जाता है, इससे बड़ी दुर्भाग्य की बात और क्या हो सकती है। तो वहीं हम लोगों से बात करेंगे, जितने भी स्टेक होल्डर्स हैं, पुलिस ने क्या किया है, कॉलेज में क्या सुरक्षा व्यवस्था थी, और जो पीड़िता है उसके परिजनों से मिलने की हम कोशिश करेंगे। मैं विश्वास करता हूं कि वहां की जो माननीय मुख्यमंत्री है ममता देवी, हमारी जो टीम है उसको सभी जगह जाने के लिए अलाउ करेगी। এটা যেহেতু একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এখানে কোনো অ্যাজিটেশনের ব্যাপার নেই, কোনো ল অ্যান্ড অর্ডার ভাঙার কোনো ব্যাপার নেই। সুতরাং আমরা এটাই এক্সপেক্ট করব যে সরকার বলছে যে তারা মহিলাদের পাশে আছেন এবং সুষ্ঠুভাবে তদন্ত হবে। আমি আশা করব মমতা ব্যানার্জির সরকারের শুভবুদ্ধির উদয় হোক এবং তাদেরকে সময় দেওয়া হবে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। তারা কার কাছে রিপোর্ট দেবে, মাননীয় সর্বভারতীয় সভাপতি নাড্ডাজির ইনস্ট্রাকশনে আজকে এই সেন্ট্রাল টিম আসছেন। সুতরাং নাড্ডাজি আমাদের সর্বভারতীয় সভাপতিকে তো দেবেনই, তার সাথে সাথে নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রক তাদেরকেও দেওয়া হবে, মাননীয় অমিত শাহজিকেও নিশ্চয়ই দেওয়া হবে। দেখো দীপ, তৃণমূল কংগ্রেসের 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেল, বেশ কয়েক মাস হয়ে গেল। সেই শৃঙ্খলা রক্ষা কমিটির কোপে হুমায়ুন কবিরের মতো, মানে ভরতপুরের বিধায়কের মতো তৃণমূল বিধায়ককে পড়তে হয়েছে, আরেক হুমায়ুন কবিরকেও সম্প্রতি পড়তে হয়েছে টাকা দিতে গিয়ে দলের অনুমতি ছাড়া। এবার মদন মিত্রকে পড়তে হয়েছে, তৃণমূল কংগ্রেসের একেবারে প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম। কিন্তু কারণগুলো হুমায়ুন বা দুই হুমায়ুনের ক্ষেত্রে যা,
তার থেকে একেবারে আলাদা মদন মিত্রের ক্ষেত্রে। সব থেকে অস্বস্তিকর একটা সময় মদন মিত্রকে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে, যে প্রশ্নের জবাব তাকে দিতে হবে, অর্থাৎ শো কজ করা হয়েছে তাকে। আজকেই কি জবাব দেবেন মদন মিত্র? মদন মিত্র কি বলে আসলে এই প্রশ্নের মুখে পড়লেন, যদি একবার সেটা শুনে নিন দীপ। এইরকমভাবে কখনো কেউ আপনার সঙ্গে ডেট করলে বা আপনাকে ডাকলে এভাবে ঝুঁকি নিয়ে একা যাবেন না। যদি আপনার কাউকে মনে হয় তাকে আপনি চেনেন, তার চরিত্র ভালো নয়, সে আপনাকে কোনো একটা পদ বা চাকরি বা কিছু পাইয়ে দেওয়ার জন্যে একটা নির্জন পরিত্যক্ত দিনে এমন একটা জায়গায় ডাকছে যেখানে কোনো লোকজন নেই, তার চরিত্র ভালো নয়, সেখানে শাসক দলের নয়, বিজেপি সিপিএম বলে কেউ নয়, যে কোনো দুর্বৃত্ত ক্যারেক্টারের লোক যদি আপনাকে ডাকে, আপনি মানুষকে জানিয়ে যান, থানায় জানিয়ে যান, বাবা মাকে জানান। কাউকে না জানিয়ে চলে গেলেন, এটা আমার খারাপ লাগছে। অন্তত আমরা থাকলে হিরণ্যকশিপুর মতো অন্তত আমরা ওই মানে নৃসিংহ অবতারের মতো অন্তত রক্তের নলিটা তো ছিঁড়ে দিতে পারতাম। এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে, কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন, আমাদের কর্মীরা সঙ্গে যাবে। এখন এই হলো তৃণমূলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের বক্তব্য। সৌরভ গুহ আমার সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, যে শোকজ মদন মিত্রকে করা হয়েছে তার জবাব কি তিনি আজই দেবেন, এবং দিলে পরে কি ধরনের জবাব দিতে পারেন? তার কারণ মদন মিত্রের বক্তব্য শুনে মনে হচ্ছে তিনি কার্যত রাজ্যের মহিলাদের নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নিতে বলছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের, এবং যেখানে এক তৃণমূল কর্মী আরেক তৃণমূল কর্মীর দ্বারাই ধর্ষিত হয়েছেন এক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি কোন স্তরের তৃণমূল নেতাকে নিয়ে যেতেন সেটা স্পষ্ট নয়, মানে নিয়ে যাওয়া উচিত ছিল মদন মিত্রের ভাষায়। কি উত্তর দিতে চলেছেন মদন মিত্র আজকে, কিছু জানা যাচ্ছে? দেখো, ঘনিষ্ঠ মহলে মদন মিত্র বলেছেন যে তার কথার আসলে বিকৃতি ঘটানো হয়েছে, তিনি আসলে যা বলতে চেয়েছেন তার অপব্যাখ্যা করা হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে শোকজের লেটারে তিনি কি বলেন বা আদৌ আজকে কারণ দর্শানোর যে চিঠি তার সেই চিঠি তিনি দেন কিনা সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল এবং তৃণমূল শিবির। সবথেকে গুরুত্বপূর্ণ কথা যে মদন মিত্র যে কথাটি বলেছেন যে দোষটা আসলে মেয়েটিরই ছিল, এই জায়গাটা থেকেই কিন্তু যাবতীয় সমস্যা। এবং আমরা দেখেছি যে আরজিকর কাণ্ডের পর যেভাবে উত্তাল হয়েছিল নাগরিক সমাজ, কসবা কাণ্ডের পর কিন্তু কোনো ধরনের রিস্ক নিতে চায়নি তৃণমূল নেতৃত্ব। সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের বক্তব্যকে তাদের ব্যক্তিগত বক্তব্য বলে তুলে ধরেছেন তারা। আমি এখানেই সৌরভ তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করছি, আরজিকর কাণ্ডের কথা তুমি নিয়ে এলে, আরজিকর কাণ্ডের পর দলের বিরুদ্ধে মুখ খুলে, মানে অন্তত দলের সমালোচনামূলক বা পুলিশের সমালোচনামূলক মন্তব্য করে শান্তনু সেনকে দলের কোপে পড়তে হয়েছিল। এক্ষেত্রে দলের পক্ষে বলতে গিয়েই এবং কিছুটা অবশ্যই নির্যাতিতার বিপক্ষেই চলে গিয়েছেন মদন মিত্রের বক্তব্য জানিয়ে রীতিমতো রেড়ে করে উঠেছেন বিরোধীরা, ছিছি করছেন সাধারণ মানুষ, তাতে মদন মিত্রকে কোপে পড়তে হলো। এটা কি তৃণমূল কংগ্রেসের 3টে স্তরে শৃঙ্খলা রক্ষা কমিটি মাঝখানে গঠন হয়ে গেছে তার এফেক্ট, নাকি আরজিকর থেকে শিক্ষা নিয়েছে তৃণমূল তাই কসবাতে অন্যভাবে দেখছে তার এফেক্ট? আসলে এটা সময়েরও ব্যাপার। আসলে আরজিকর পরবর্তী যে ঘটনা বলি সেটা একটা কথা কিন্তু প্রমাণ করে দিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শাসন ক্ষমতায় আসার পর সব থেকে বেশি মানুষ রাস্তায় নেমেছিলেন। তাই সামনে 2026-এর নির্বাচনে কসবা কাণ্ডের মতো অত্যন্ত স্পর্শকাতর ইস্যুতে কোনো রকম ছেড়ে খেলতে চায় না তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে যেমন তারা প্রশাসন যেমন কাজ করছে, অন্যদিকে দলও কিন্তু এটা কোনো অনুমোদন করে না, তাদের ব্যক্তিগত মত বলে তারা জানিয়েছেন। অবশ্যই আরজিকর কাণ্ডের পর একটা অবশ্যই গুরুতর শিক্ষা নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং সামনে 2026-এর নির্বাচন, এবং আমরা তা জানি যে নাগরিক যে মন, সেই মন অনেকাংশেই কিন্তু শাসক বিরোধী হয়ে উঠেছে। তাই কসবা কাণ্ডের জেরে তা যেন নতুন করে উদ্বেল না হয়ে ওঠে সেই দিকেই কিন্তু অবশ্যই মদন মিত্রকে এই শোকজ। অনেক ধন্যবাদ সৌরভ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে, এবং সেই শোকজের পরিপ্রেক্ষিতে মদন কি করতে চলেছেন সেটাও বোধহয় জানিয়েছেন তিনি।
এবং এর পাশাপাশি আরও একটা জিনিস খুব স্পষ্ট অনির্বাণ দা, যেখানে মদন মিত্র যে কথা বলছেন সেখানে উনি বলছেন এখন থেকে কলেজের কোনো ছাত্রীকে যদি কলেজে যেতে হয় বা কলেজ আওয়ার্সের পরে কোথাও যেতে হয় তারা যেন অনুমতিটা তৃণমূলের পার্টি অফিস থেকে নিয়ে নেয়। যদিও মদনের এই বক্তব্যকে দল যে সমর্থন করছে না সেটাও স্পষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমি ব্যক্তি নয়, দল বড়, দলের চেয়ে নেতা বড়। তো আমার নেত্রী আমাকে একটা শোকজ পাঠিয়েছেন দল থেকে, আমি তার উত্তর দেবো। কিসের অভিমান করব? দল আমার সব কিছু, দলের জন্যই আমি সব কিছু। দল মনে করেছে দলের কোনো অস্বস্তি হয়েছে, দল আমায় পাঠিয়েছে, আমিও প্রকৃত অবস্থান জানিয়ে দলকে জানাচ্ছি। আমি আশা করব দল নিশ্চয়ই আমার অবস্থানটা বুঝবে, কারণ আমি সব কিছু ডকুমেন্ট দিয়েই দলের কাছে উত্তর দিচ্ছি। তৃণমূল কংগ্রেস এই মানসিকতা রাখে না। তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে তার বক্তব্য পার্টির পক্ষ থেকে দিয়েছে, রাজ্য সরকার তো অবশ্যই তার কাজের মধ্যে দিয়ে দিয়েছে। এই ধরনের বক্তব্যকে আমরা সমর্থন তো দূরের কথা, আমরা দলের পক্ষ থেকেও অনুরোধ করা হয়েছে তাদেরকে আপনারা এই বক্তব্যগুলো রাখবেন। শোকজ করে এই বক্তব্য বাঞ্ছনীয় নয়, এটা হওয়া উচিত নয়। এটার জন্যে নিশ্চয়ই তারা তাদের পক্ষ থেকে তারা শোকজের জবাবটা দেবেন। বেলাগাম মদন মিত্র পাল্টা কি বলছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। এদের কাছ থেকে রুচিহীন ব্যক্তিদের কাছ থেকে ভালো কি আশা করতে পারি আমরা? পার্টি অফিসে জানিয়ে সবাই যাবে, কোথাও ঘুরতে গেলে মেলায় গেলে পার্টি অফিস থেকে কুপন নিয়ে যেতে হবে, আর বান্ধবী নিয়ে ঘুরতে হবে সবসময়। মদন বাবুর বাড়ির মহিলারা কি বান্ধবী নিয়ে ঘোরেন নাকি সবসময়? কলেজে কেউ বান্ধবী নিয়ে সবসময় ঘুরে? একজন পার্টির নেতা, আমি তো মদন বাবুকে উল্টো প্রশ্ন করছি, যে ছেলেটি জায়েদ কি নাম তার, সে মেয়েটিকে যে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে এবং তার সাথে আরো দুজন সহকারী ছিল, তারা একটি পদ পাইয়ে দেওয়ার জন্য বলেছে যে গার্লস সেক্রেটারি বানানো হবে, তার জন্য তাকে বলেছে যে একটু কোঅপারেট করতে হবে, একটু কম্প্রোমাইজ করতে হবে। আমার প্রশ্ন, একটি কলেজে একটি মেয়েকে যদি গার্লস সেক্রেটারি হওয়ার জন্য এই ধরনের কম্প্রোমাইজ করতে হয়, তাহলে মূল তৃণমূল দলের মহিলাদের পদ পেতে গেলে কি করতে হয়? কসবা গণধর্ষণ কাণ্ডে তৃণমূলের অন্দরেই চরম অস্বস্তি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র তরজা আরও একবার চরম। শুরু হয়েছিল সে দিল্লি থেকে, তারপর দফায় দফায় চলছে। এ দফায় অবশ্যই কসবার ঘটনা নিয়ে। কল্যাণ মদনকে নাম না করে নারী বিদ্বেষী বলে খোঁচা দিয়েছেন মহুয়া। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ, সেখানে লিখেছেন, ভারতে নারী বিদ্বেষ কোনো একটা দলের গণ্ডিতে আটকে নেই। আমরা এই ধরনের মন্তব্যের প্রতিবাদ করি, তা সে যেই করুক না কেন। এরপরই মহুয়া মৈত্রকে আবার বেলাগাম আক্রমণ শানিয়েছেন কল্যাণ। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? বোঝা যাচ্ছে মহুয়া মৈত্রের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরজা দ্বীপ ভীষণ রকমভাবে ব্যক্তিগত গণ্ডি তো ভেঙেই দিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে শালীনতার গণ্ডিও একেবারে অতিক্রম করে চলে যাচ্ছে। তবে এই দূরত্ব তো একদিনে তৈরি হয়নি। অন্যদিকে কল্যাণের সঙ্গে দলও দূরত্ব তৈরি করছে, কিন্তু নিজের মন্তব্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনড় থাকছেন। বলছেন, রক্ষকই ভক্ষক হলে উপায় কি, এর প্রতিবাদ করবই, তাতে দল নিন্দা করলেও কিছু যায় আসে না। এত বছরের রাজনৈতিক জীবনে এসব দেখিনি এই সমস্ত কিছু। দলে এখন কেন হচ্ছে সমস্ত? 4টে পর্যন্ত কলেজ হয়, সন্ধে পর্যন্ত সে কলেজ কেন খোলা থাকে? ইউনিয়ন রুমি বা কলেজের কেন খোলা থাকে? সে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ। তবে যেভাবে তিনি কৃষ্ণনগরের প্রসঙ্গে ফিরে গেলেন, মহুয়া মৈত্র নিজেই কোনো মহিলা নেত্রীদের দলের সামনে আসতে দেন না, সামনে সারিতে আসতে দেন না, তাতে স্পষ্ট যে সম্প্রতি কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচনে তাকে প্রচার করতে যেতে না দেওয়ায় মহুয়া মৈত্রের যে ভূমিকা, সেটা কল্যাণকে এখনো কোথাও একটা রীতিমতো কুড়ে কুড়ে খাচ্ছে। রাজনৈতিক দলে তো
আমরা রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে, তার বদলে রক্ষকে যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে? এই জিনিসের প্রতিবাদ আমি করবই, তাতে আমাকে কন্ডেম করুক যা করুক, আমার কোনো অসুবিধা নেই, আমি কন্ডেম হোক, আমার কোনো অসুবিধা নেই। এত বছর ধরে রাজনীতি করছি আমি, এই জিনিস ঘটনা আমি শুনিনি, আমাদের দলে এইসব ঘটনা ঘটেনি। এখন কেন হচ্ছে? এই যে ক্রাইমটা, আপনি আমাকে বলুন তো 4টে পর্যন্ত কলেজ হয়, সেই কলেজ কেন খোলা থাকবে সন্ধ্যে পর্যন্ত? 6টা, 6:30, 7টা ট্রেড ইউনিয়ন অফিসের জন্য কি এমন কাজ আছে যেখানে মহিলারা থাকবে? মহিলা বিহীন করো না তোমরা, ট্রেড ইউনিয়ন চালাও, তাদের বলো তোমরা বাড়ি যাও। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমে, কারণ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম ইতিমধ্যেই তারা বাইপাস লাগোয়া যে হোটেলে ছিল সেই হোটেল থেকে তারা রওনা দিয়ে দিয়েছে। আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি রয়েছেন সরাসরি সেই টিমের সঙ্গে। প্রদীপ্ত, এই টিম প্রথমে কোথায় যাচ্ছে তাহলে? দেখো, এই টিম লালবাজারে তারা যাবে এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা সেই সময়ও কিন্তু তাদের ক্ষেত্রে দিয়ে দিয়েছেন এবং সেই কারণে তারা প্রথম লালবাজার যাবেন এবং কসবা যেখানে ঘটনাস্থল সেখানে তারা যাওয়ার চেষ্টা করবেন। তবে সবটাই নির্ভর করছে যে মনোজ ভার্মার সঙ্গে তারা কি বলেন এবং মনোজ ভার্মার তরফ থেকেই বা কী জানানো হয়। এবং তারপরে তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা একটা সাংবাদিক বৈঠক করবেন। সুকান্ত মজুমদার, বিপ্লব দেব তাদের নেতৃত্বেই সাংবাদিক বৈঠক তারা করবেন। তবে তাদের বক্তব্য যে গোটা রাজ্যে যে পরিবেশ তৈরি হয়েছে নারী সুরক্ষার ক্ষেত্রে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ব্যর্থ এবং গোটাটাই তৃণমূল স্পন্সার। ইতিমধ্যেই বিমানবন্দরে নেমে সে কথা বলেছেন এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের অন্যতম সদস্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তার পাশাপাশি এই টিমে রয়েছেন সতপাল সিং, মীনাক্ষী লেখি এবং মনন কুমার মিশ্রা। এবং তাদের বক্তব্য যে রাজ্যের একটা কলেজের মধ্যে সেখানে 31 বছরের একটি ছেলে সেখানে কি করছিল এবং তাকে পুরোটাই তিনি হচ্ছেন তৃণমূলের নেতৃত্ব এবং তৃণমূল তাকে মদত দিয়েছে বলেই আজকে এই ধরনের ঘটনা ঘটছে, এমনটাই তারা অভিযোগ করছেন। এখন দেখার বিষয় যে লালবাজারে গিয়ে মনোজ ভার্মার সঙ্গে তারা কি বলেন এবং তাদের মূল বক্তব্য যে তারা চান যিনি নির্যাতিতা তার সঙ্গে কথা বলতে এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি তারা করছেন। এই দাবি নিয়েই মনোজ ভার্মার সঙ্গে তারা দেখা করবেন এবং তারপর কসবা ল কলেজে যাওয়ার একটা চেষ্টা তারা করবেন এবং তারা সেখানে শেষ পর্যন্ত যেতে পারেন কিনা বা নির্যাতিতা পড়ুয়ার সঙ্গে কথা বলতে পারেন কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে আরো একবার আপনাদের নিয়ে চলে যাব সাউথ ক্যালকাটা ল কলেজে, সেখানে সাংবাদিক বৈঠক করছেন আইনের ছাত্রছাত্রীরা। আপনাদের সেই ছবি দেখাচ্ছি, ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কসবা ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘটনার প্রতিবাদে আইনের পড়ুয়ারা পথে নেমেছিলেন, যারা হবু আইনজীবী, আর এবার তারা সাংবাদিক বৈঠক করছেন। শুনবো কি বলছেন তারা। আমরা চাই রিটেনে যে উনি এগুলো আমাদের দেন। In light of this, we demand the following reforms and safeguards to restore the dignity, discipline and academic purpose of our institution. Number 1, our political campus environment. There must be strict policy prohibiting the formation or operation of political units or activities within the college premises until further college body elections. The college should remain a space for education and professional growth, free from the political coercion and factionalism. Installation of CCTV surveillance, যেটা ইনসিডেন্টের পর হয়েছে, আগে ছিল না, আগে দুটোই ছিল, তার আগে ছিল না, ফুল কভারও করতো না, কলেজ ফুল কভারও করতো না, এন্টায়ার কভার করতো না, কলেজ এন্টায়ার কভার করতো না, শুধু গেট সেল ছিল, পুরো কলেজে ছিল না সিসিটিভি, ইনসিডেন্টের পর সিসিটিভি লাগানো হয়েছে। নাম্বার 3, সেফটি অ্যান্ড এডুকেশন ফার্স্ট। আমাদের যেটা মেন মোটো যে সেফটিটা আগে আমরা পাই। একটা কলেজের মধ্যে একটা এরকম ইনসিডেন্ট হয়ে যাচ্ছে যেটার ব্যাপারে আমরা কেউ জানতেও পাচ্ছি না। আজকে ওই মেয়েটার জায়গায় আমরা কেউ হতে পারতাম, কারণ আমরাও সন্ধ্যাবেলা অবধি কলেজে আমরাও কলেজে থেকেছি, ফেস্টের জন্যই থাকি, সে যাই কারণে থাকি, আমরা কলেজে থেকেছি, কিন্তু আমরা কোনোদিন দুঃস্বপ্নেও এটা ভাবিনি যে এরকম একটা ইনসিডেন্ট কলেজের মধ্যে হতে পারে। এডুকেশন তো ছেড়েই দিন, ওটা তো পুরো ডিগ্রেড হয়ে গেছে। ক্লাসেস হচ্ছে না, ডেইলি ক্লাসেস হচ্ছে না। তারপর
মেজর যারা মানে মুভ করিয়ে আমাদের কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু নয়, কোনো রকম কোনো আমাদের ফ্যাকাল্টির কোনো রকম কোনো আমরা ইয়ে পাচ্ছি না এইসব ব্যাপারে। সেটা ইনসিডেন্টের আগে ছিল, সেটা ইনসিডেন্টের আগে ছিল। নতুনটা কোথায় লাগানো? আমরা সব কোয়েশ্চেনের আগে আমাদের এজেন্ডাটা আগে বলে দিই। কোর্ট ইজ অ্যাকাউন্টেবিলিটি ফর সিস্টেমেটিক নেগলিজেন্স। শোনাচ্ছিলাম আপনারা শুনতে পাচ্ছিলেন কসবা সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে। সেখানকার পড়ুয়ারা তারা দাবি করছিলেন যে কলেজের যে পড়াশোনার পরিবেশ তা কার্যত এই মুহূর্তে বন্ধ হয়ে গিয়েছে এবং আরও সিসিটিভি তাদের প্রয়োজন কলেজের নিরাপত্তার জন্য। তবে এই কসবা কাণ্ডের মধ্যেই বীরভূমের দিকে নজর রাখতে হবে, কারণ বীরভূমে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে শ্লীলতাহানি করা হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ উঠেছে। এই ঘটনায় কাঠগড়ায় উঠেছেন দলেরই বেশ কয়েকজন কর্মী। মহিলার দাবি, পঞ্চায়েত সমিতির কাজের জন্য এক তৃণমূল নেতার বাড়িতে যান তিনি, সেখানেই তাকে আপত্তিকর কথা বলায় প্রতিবাদ করেন ওই মহিলা, আর তখনই তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। মারধর করা হয় আর এক তৃণমূল কর্মীকে। আহত তৃণমূল কর্মী সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। মহিলা মিথ্যা অভিযোগ করছেন, দাবি করছেন অপরপক্ষ। আজকে আমি যখন সিউড়ি থেকে বাইপাস রোডে যাচ্ছিলাম তখন ওরা আমার পেছন ধাওলায়, তারপর আমাকে ওরা জোর জবরদস্তি করে শ্লীলতাহানির চেষ্টা করে, মারা ধরা করে, শারীরিকভাবেও আমাকে নির্যাতন করে, এমনকি আমার ওড়নাটাও ছিঁড়ে দেয়, গলা ফাঁস দিয়ে মারার চেষ্টা করে, পেটে লাথি মেরে ফেলে দেয় নানানভাবে। তারপর গালাগালি তো আছে, জুতোতে করে বেরোনো, সব রকমই করেছে ওরা। তারা ছিল বকুল মানে ভাই ছিল, বুবাই, নওশদ, বুলবুল, তারপর জাহাঙ্গীর। আমি যদি একটা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে যদি আমাকে এভাবে ওরা নির্যাতন করে তাহলে আরো মানে মহিলারা কিভাবে সেফটি? পঞ্চায়েত সমিতির সভাপতি রাস্তায় আসছিল, কিছু দুষ্কৃতী ওকে হ্যাকেল করে বিভিন্ন রকম ভাবে ওকে তুলে নিয়ে যাওয়ার সাইডে কোথাও চেষ্টা করে, আমার যত ধারণা। এবার রেপ টেপ করবে নাকি আমি জানি না। আমি বাধা দিলে আমাকে পিছন থেকে আঘাত করে, এবং আঘাত করে বুবাই বলে ছেলেটা শাবল কিংবা কোনো আগ্নেয়াস্ত্র কিছু দিয়ে আঘাত করে। আপনারা ফিল্ডে যান, সেখানেই বুঝতে পারবেন ঘটনাটা কি। সবকিছু বকুল কখনো অশ্বিনীকে জড়িয়ে নিজেরা পার পাওয়ার ব্যবস্থা করছে, সেটা ঠিক নয়। আমরা এতই পাগল মানুষ নয় যে কোনো মহিলাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাবে দিনের বেলায়। হ্যাঁ, কি ধরনের অভিযোগ এটা আমি তো খুঁজে পাচ্ছি না। অশোকনগরের দিকে নজর রাখবো, কারণ অশোকনগরে এক নাবালিকার যৌন নির্যাতনে অভিযুক্ত শাসক দলের নেতা। অভিযোগ তুলতে নির্যাতিতা নাবালিকার পরিবারকে ভয় দেখাচ্ছে, এই অভিযোগ উঠেছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। দীপঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, শাসক দলের নেতা হলেই কি যা খুশি তাই করার সার্টিফিকেট পাওয়া যাচ্ছে? দীপঙ্করের সঙ্গে কথা বলবো, তবে আরও একবার আপনাদের জানিয়ে রাখি, অশোকনগর থেকে বিস্ফোরক অভিযোগ আসছে। এক নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযুক্ত শাসক দলের নেতা। অভিযোগ তুলতে নির্যাতিতা নাবালিকার পরিবারকে ভয় দেখাচ্ছে, এই অভিযোগ উঠছে। এমনকি টাকার টোপ দেওয়া হয়েছে এমনটাও অভিযোগ পাওয়া যাচ্ছে। দীপঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরও বিস্তারিত জানাবেন এই বিষয়ে। দীপঙ্কর, দীপঙ্কর তোমার কথা শুনতে একটু অস্পষ্ট মনে হচ্ছে, একটু যদি জায়গা পরিবর্তন করে কথা বলা যায় ভালো হয়। প্রথমে অভিযোগ শোনা যাচ্ছিল, নিতে চাইছিল না অশোকনগর থানার পুলিশ। পরবর্তীতে সেই অভিযোগ তারা নিলেও ধর্ষণের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু তারা উল্লেখ করেনি, এমনটাই পরিবার অভিযোগ করছে। এবং দীপঙ্কর, বুঝতে পেরেছি, আপাতত অনেক ধন্যবাদ। যেমনটা আমাদের সহকর্মী দীপঙ্কর জানাচ্ছিলেন, ওই যৌন নির্যাতনে নাবালিকা যার উপর যৌন নির্যাতন হয়েছে তার পরিবার পুলিশের কাছে গেলেও পুলিশ প্রথম দিকে সে অভিযোগ নিতে চায়নি, এমনটাই অভিযোগ পাওয়া যাচ্ছে। কাঠগড়ায় হাবড়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রবীর মজুমদার পুলিশের কাছে বারবার অভিযোগ করে কোনো লাভ হয়নি, এই অভিযোগ করছেন নির্যাতিতার পরিবার। পুলিশের কি করছে, পুলিশের কাছে যখন নির্যাতিতার বাড়ির লোক যাচ্ছে তখন তারা বলছে মিউচুয়াল করে নিতে, তারা কেস নিচ্ছে না। তাহলে তারপরে যারা স্থানীয় এলাকার যারা শাসক দলের নেতারা রয়েছেন তারা বারবার করে তাদেরকে হুমকি দিচ্ছে। প্রথমে তো বলা হয়েছে টাকা নিয়ে রফা করে দেওয়ার কথা, মিটমাট করে নেওয়ার কথা, তারপর বলা হচ্ছে তার বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। এই রকম অবস্থায় আমরা তো নিরাপত্তাহীনতায় ভুগছি। সাম রাখি না কুল রাখি, তৃণমূলের যেরকম দশা হয়েছে, তৃণমূলের চামচাগিরি করতে গিয়ে থানা চামচায় পরিণত হয়েছে, হাতায় পরিণত হয়েছে চামচা।
প্রশাসন যদি হাতা চামচার চক্করে পড়ে যায় তাহলে যা হওয়ার সাধারণ মানুষের তাই হচ্ছে। বিজেপির মধ্যেও কিছু তো ভালো মানুষ আছে যারা জানেন আমার সম্পর্কে বা ছাড়া অসংখ্য জানেন, তাদের বেশ কয়েকজন আমাকে বলেছেন যে তুমি ওই গঙ্গা জল দিয়ে ধুয়েছো তার জন্য তোমাকে টার্গেট করা হয়েছে। হ্যাঁ, বিজেপির পক্ষ থেকে সে টার্গেট করুক, আমি আবার দ্যাপচাইন বাঁচায় বলছি পুলিশ বা তদন্ত করুক। আমার যদি এই যে অভিযোগ করলেই তো হবে না, প্রমাণ দিতে হবে। একটা প্রমাণ পায় যে আমি হুমকি দিয়েছি, আমি তাকে বা কেস উইথড্র করবার কথা বলেছি, একটা প্রমাণ যদি দিতে পারে আমাকে যা শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নেবো। দেখো দীপ, রকমারি প্রকল্প আছে, কি কেন্দ্রীয় সরকারের কি রাজ্য সরকারের, সবই সামাজিক সুরক্ষা প্রকল্প লাগে, কিন্তু সমাজের ঠিক কার জন্য আর কাদের জন্য আর কতটুকু সুরক্ষা তার প্রমাণ মাঝে মাঝে আমাদের হাতে উঠে আসে এবং বড় ভয়ঙ্করভাবে উঠে আসে, খুব সাংঘাতিকভাবে উঠে আসে। তেমনটাই উঠে এলো ময়নাগুড়িতে। আর্থিক অনটন চূড়ান্ত, কোলের সন্তানকে তিস্তায় ফেলে দিলেন মা। কারণ গত 2 সপ্তাহ, যতটুকু জানা যাচ্ছে গত প্রায় 2 সপ্তাহ বাড়িতে হাঁড়ি চড়েনি। ওই সন্তান অর্থাৎ যাকে ফেলে দিয়েছিলেন মা, তার বাবা অর্থাৎ মহিলার স্বামী, তিনি দিন মজুরির কাজ করেন। গত 2 সপ্তাহ দৈনিক কোনো কাজ পাননি। ওদিকে কোলের শিশু কাঁদছে খাবারের জন্য, খিদের যন্ত্রণায়। শেষমেশ দেখতে না পেরে ওই কোলের শিশুকে রাগে, দুঃখে, অভিমানে, দারিদ্র্যের যন্ত্রণায় ছুঁড়ে ফেলে দেন তিস্তায়। দেখতে পেয়ে তড়িঘড়ি বাচ্চাটিকে উদ্ধার করেন স্থানীয়রা। মর্মান্তিক ঘটনা ময়নাগুড়ি ব্লকের তিস্তা সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকার। সকালবেলা খাওয়ার ছিল না ওর জন্যই মানে আমি তো চলে গেছি 10টা থেকে কাজে যাওয়ার পরে কাজের থেকে শুনি মানে ওর ছেলেরে ফেলাতে গেছে। কি অভাব আছে? কি অভাব বলতে যে কাজ করে ওটাই শেষ হয়ে যায়, কিছু রাখতে পারতেছি না, কেউ কাজ হয় না, দিল্লি কাজ হয় না। আমি আজকে 2 সপ্তাহ ধরে বসা, 2 সপ্তাহ ধরে আমি যে খালি যে একদিন কাজ করছি, 500 টাকা পাইছি, ওটা দিয়ে আমি চালটা লাইনে রাখছিলাম। আমি তো নদীতে ফালানোর জন্য নিয়ে গেছি, কিন্তু ফালাই নেই। কিসের জন্য নিয়ে গেছি মানে কেন? সমস্যাটা কোথায়? ওই যে করলাম না, সকাল থেকে খাওয়ার নাই, বাচ্চাটার দুধ নাই, কিছু নাই, ও উঠে ওর মতো চলে গেল কাজে। তখন আমি বাচ্চাটারে কি করবো? আমারই তো অশান্তি ভোগ করতে লাগে না। ও কয় কি আমার টাকা দেয়, ও কয় কি কাঁদতেছে আমারে যে আমার এলো দুধ নেই। আমি কই বাবা চ, আমি পালা পারি না, তোরা ফালাই দিয়ে চ। কেউ তো ঘরে একটু তাকাই দেখে না, আমার অশান্তি আমারই ভোগ করা লাগে। বাড়িতে খাবার ছিল না? না, খাবার ছিল না। আপনারা ভাতা টাতা পান? সরকারি ভাতা? না। লক্ষ্মীর ভান্ডার পান? না। কেন পান না? আরে এতক্ষণে জিজ্ঞাসা মানে 7 ঘন্টা আমাকে 7-8 ঘন্টা 10টা থেকে আমাকে রোদ্রের মধ্যে বসে রাখছে। ভান্ডার পান? না, আমি পাই না। অ্যাপ্লাই করছিলেন? না, আমার আধার কার্ড কিছু নাই, আমার ডকুমেন্টস নাই। দীপ, মনে হয় না কোনো একটা নেই রাজ্যের কথা শুনছো? কোনো ডকুমেন্টস নেই, শুনছিলাম আমরা, আধার কার্ড নেই, কোনো সুরক্ষা প্রকল্প নেই, নিজের পক্ষে লক্ষ্মীর ভান্ডার সেটাও নেই। প্রশ্ন হলো এগুলো তাহলে আছে কাদের জন্য? নীলেশ্বর সান্যাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। নীলেশ্বর, আমি তোমার করা প্রশ্নগুলোই শুনছিলাম, প্রশ্নের উত্তরগুলোও শুনছিলাম। সত্যি বলতে কি, প্রশ্ন তো সাংবাদিকদের করতেই হয়, প্রশ্নগুলো করার পর যে উত্তরগুলো পাচ্ছিলে তোমার কি মনে হচ্ছিল? জলপাইগুড়িতে, ময়নাগুড়িতে, তোমার ওই চেনা লোকালিটিতে যেখানে তুমি রিপোর্টিং করো, এতদিন ধরে করে এসছো, এত বছর ধরে করে এসছো, সেখানকার কারোর কথা শুনছো নাকি অন্য দেশে অন্য কোনো সময় গায়ে চিমটি টিমটি কেটেছিলে? ঠিক শুনছো না স্বপ্ন দেখছো? দেখো, একদমই ঠিক বলেছো। এই ঘটনা কিন্তু আমাদেরকে মনে করিয়ে দিচ্ছিল আমলাশোলের কথা, বা তার আরো আগে উড়িষ্যার কালাহান্ডি কোরাপুটের ঘটনা কিন্তু আমাদেরকে মনে করিয়ে দিয়েছিল, যেখানে বনিতা তার নিজের মেয়েকে বিক্রি করেছিল, পরে বনিতা আবার বিক্রি হয়ে গেছিল ইত্যাদি। এই ধরনের ঘটনাগুলো কিন্তু মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু একটা প্রশ্ন যেটা এই মহিলা বলছিলেন যে তার আধার কার্ড নেই, তার রেশন কার্ড নেই, কিছু নেই, কিন্তু এই কাজগুলি করিয়ে দেওয়ার জন্য যারা রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে পঞ্চায়েতগুলো রয়েছে, তারা কোথায় ছিল? খুব স্বাভাবিকভাবে কিন্তু এই প্রশ্নটাই উঠে আসছে যে পঞ্চায়েত, যাকে মানুষ নির্বাচিত করে, যিনি আপনজন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই যে 3টা স্তর আছে, এই 3টা স্তরের প্রতিনিধিকে একজন মানুষ, যারা গ্রামের মানুষ, তিনি কিন্তু ভোট দিয়ে নির্বাচিত করেন। নীলেশ্বর, এখানেই আমার তোমার কাছে প্রশ্ন আপাতত। এই মাঝে মাঝে শুনি রাজ্যের শাসক দল, বিরোধী দল, বিভিন্ন স্তরের বিভিন্ন ধরনের নেতাদের এবং নির্বাচিত জনপ্রতিনিধিদেরও
বুক একদম হাকুপাকু করে, মানুষের জন্য কাজ করতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে। পটাপট উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য তারা বিভিন্ন দলের টিকিটে জিতে শাসক দলের দলবদল করেন। শাসক দলে আজ যারা আছেন তারা আরেকটু ভালো কিছু চান, দলের মধ্যেই কাজিয়ায় জড়িয়ে পড়েন। পঞ্চায়েতে কে কত মানুষের সেবা করার সুযোগ পাবেন তার জন্য পঞ্চায়েত ভোটে একজন নিজের দলেরই লোক হয়ে অন্য দলের নিজের দলেরই অন্য কাউকে মনোনয়ন জমা দিতে বাধা দেন, সেই বাধা দেওয়ার জন্য বোমাও ছোড়েন। তো এত মানুষের ভালো করার উদ্যোগ, এত মানুষের ভালো করার ইচ্ছে, এই তিনটে স্তরে মানুষের ভালো করার ইচ্ছেওয়ালা নেতারা কি বলছেন? দেখো, এইখানেই কিন্তু আবার নতুন করে রাজনৈতিক কাজিয়া শুরু হয়ে গেছে। তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে ওই পঞ্চায়েত, অর্থাৎ উনি যে পঞ্চায়েত প্রতিনিধি রয়েছেন সেইখানকার তিনি কিন্তু বিজেপির, অর্থাৎ বিজেপি পঞ্চায়েত, সে ঠিকঠাক করে খবর রাখেন না, সেটাই কিন্তু তাদের অভিযোগ। কিন্তু এটা আমি ধরে নিলাম বিজেপির পঞ্চায়েত, কিন্তু তার উপরের স্তরে যে পঞ্চায়েত সমিতি রয়েছে সেটা তো তৃণমূলের দখলে, তার উপরে জেলা পরিষদ সেখানেও তো তৃণমূলের দখলে। তাহলে তারাই বা কি করছিলেন? এত দুয়ারে ক্যাম্প হচ্ছে, এই সব হচ্ছে, কেন বাড়ি বাড়ি থেকে মানুষকে এসে এই যে তাদেরকে স্ক্রুটিনি করে করে এই সমস্ত কাজগুলো করা হচ্ছে না, এবং যার ফলস্বরূপ আজকে কিন্তু এই সমস্যাগুলো পড়তে হচ্ছে। সরকারের একেবারেই বুঝতে পারলাম নীলেশ্বর, অর্থাৎ মানুষের ভালো করবার জন্য, উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য, মানুষের সেবা করার জন্য যারা বিজেপি তৃণমূল নির্বিশেষে পঞ্চায়েতে বা বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি হতে চান, সেই সমস্ত জনপ্রতিনিধিদের কারোর কাছেই খবর ছিল না যে ময়নাগুড়িতে এই পরিবারের ১.৫ বছরের শিশুটির ২ সপ্তাহ ধরে খাবার জুটছে না। ধন্যবাদ নীলেশ্বর। কি কোনোদিন হয়নি কি বাচ্চাকে খাওয়াতে পারে না? মা তো যেভাবে ব্যবস্থা করে বাচ্চাকে তো খাওয়াতে পারি না। না, তাদের যেটা বাবার যেটা বক্তব্য, ওই বাড়ির হাজবেন্ডের যেটা বক্তব্য, হাজবেন্ড তো দেখি কাজ করে, আমরা যা দেখি হ্যাঁ কাজ তো করে না, তার বক্তব্য যে রেশন কার্ড যে হবে, তো ওই বাড়িতে তো চারজনের 4টা রেশন কার্ড থাকার কথা, তো সেইখানে ওদের মাত্র একটা রেশন কার্ড, বাকিদের নাকি রেশন কার্ডও নেই। তো এই সমস্ত জিনিসগুলো কি মানে আপনারা খতিয়ে দেখবেন? সেটা আমাদের যদি জানানো হতো তাহলে তো আমরা দেখতাম এগুলো খতিয়ে। দেখুন, আমাদের রাজ্যে বিভিন্ন সরকারি প্রকল্পের যে ফিরিস্তি রাজ্যের সরকার দেন, ঘটনাচক্রে সেই প্রকল্পে যতটা না খাতায় কলমে ততটা বাস্তবে নেই। একটা বড় অংশের মানুষ এই প্রকল্পের বাইরে থাকেন। আমাদের রাজ্যের নিচের তলায় যে আর্থিক মানোন্নয়নের প্রশ্নটা, সেটা একেবারে শেষ হয়ে গেছে। বিশেষ করে গ্রামীণ বাংলার অর্থনীতি ধ্বংসের মুখে। ফলে গ্রামীণ বাংলার এই রুগ্ন অর্থনীতির কারণেই আজকে এই পরিবারটিকে এই ধরনের সমস্যায় পড়তে হয়েছে বলে অন্তত আমি মনে করি। ময়নাগুড়িতে শিশু খিদের জ্বালায় কাঁদছে বলে মা তাকে তিস্তার জলে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আর অন্যদিকে মালদায়, সেখানেও ছবিটা কিন্তু অনেকটা একই রকম। খিদের তাড়নাতেই প্রৌঢ়া তাকে আত্মঘাতী হতে হলো। ছবি দেখাবো আপনাদের। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, মালদায় গঙ্গার ভাঙনে ভিটে হারানোর আতঙ্ক এতটাই গ্রাস করে বসেছিল, তার সঙ্গে অর্থকষ্ট, তার জেরেই প্রৌঢ়া আত্মঘাতী হওয়ার অভিযোগকে ঘিরে মালদা রতুয়ায় শোরগোল পড়ে গেছে। স্বামী সন্তান আগেই মারা গেছেন, 6 মেয়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু কেউই মাকে বাড়িতে নিয়ে যেতে চায় না। ভাঙনের আতঙ্কে শ্রীকান্তটোলা গ্রাম ছেড়ে চলে গেছে বহু পরিবার। অসহায় এই প্রৌঢ়া কার্যত একা হয়ে গিয়েছিলেন। বাঁশের বেড়া আর খড়ের চালার নিচে কোনো মতে মাথা গোঁজার ঠাঁইটা ছিল বেবি মণ্ডলের। কোনো কাজ করতে পারতেন না। ভিটে থেকে মাত্র 30 ফুট দূরে গঙ্গা। মাথা গোঁজার আশ্রয়টুকুনিও কোনোদিন হারিয়ে যাবে সেই আতঙ্কে ছিলেন। কথা বলবো, আমাদের সঙ্গে শুভতোষ রয়েছেন এই মুহূর্তে। শুভতোষ, এই প্রৌঢ়ার যা খবর পাওয়া যাচ্ছে, তার মাথার ওপরে ছাদ, তার ভিটে মাটি কার্যত ভেসে চলে যাওয়ার মতন অবস্থা, সেই প্রবল অর্থকষ্টেই কি আত্মঘাতী হওয়ার যে খবর? হ্যাঁ, দেখো, এমনটাই দাবি তার আত্মীয় স্বজন থেকে শুরু করে সেই এলাকার গ্রামবাসী যারা আছেন বা যারা চলে গেছেন সেই গ্রাম ছেড়ে, তারা থেকে শুরু করে, এবং পঞ্চায়েতের যিনি সেখানকার পঞ্চায়েত সদস্য, মানে মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েত, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সেখানকার তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য রয়েছেন, তারও দাবি যে এই মহিলা আতঙ্কে ভুগছিলেন এবং তার কাছেও বারবার এটা আরতি করেছিলেন যে এবারেও কি কাজ হবে না, এবারেও কি গঙ্গা ভাঙন প্রতিরোধ করা যাবে না, নাকি কি পরিস্থিতি। এবং গত কয়েকদিন আগে পর্যন্ত তার কাছে নাকি তিনি আবেদন করেছিলেন, জানিয়েছিলেন। এবং সবচেয়ে বড় কথা যে এই প্রৌঢ়ার
থেকে বাড়ি থেকে এখন গঙ্গার দূরত্ব 25 থেকে 30 ফুটের মধ্যে, মাত্র মানে যদি আরেকটু যদি গঙ্গা ভাঙন মানে যেইভাবে ভাঙন হয় মালদাতে, তাতে যদি সেটা শুরু হয় তাহলে অবধারিত তার বাড়িটা চলে যাবে। এর পাশাপাশি যেটা সবচেয়ে বড় বিষয় যে চরম আর্থিক সংকটে ভুগছিলেন, চূড়ান্ত অভাব, খাওয়া জুটছিল না, এবং একদিকে তো মানসিক অবসাদ ছিলই, কারণ তার সঙ্গে কেউ নেই, তার স্বামী এবং পুত্র মারা গেছে, এবং এরপরেও মানে তার খাওয়া জুটতো না, গ্রামের লোকজন কিছু দিলে বা কখনো কোনো সে তার মেয়ে অনেক ধন্যবাদ। মানে পেটে ভাত নেই, সেই অভাবে তাড়নাতেই কোথাও প্রৌঢ় আত্মঘাতী হয়েছেন এই অভিযোগ উঠছে। যদিও প্রৌঢ়ার এই আত্মহত্যার ঘটনায় ব্যাপক অস্বস্তিতে পড়েছে প্রশাসন। মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন মৃত্যুর কারণ নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য তার কাছে নেই, কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। একই সঙ্গে জেলা শাসকের এও দাবি শুধু শ্রীকান্ত টোলাই নয়, মানিকচক থেকে রতুয়ায় ভাঙন প্রতিরোধের কাজ নাকি পুরো দমে চলছে। মানে বাড়ির এত কাছে নদী চলে এসছে, সেই ভয় আতঙ্ক থেকে কি ঘটনা ঘটিয়েছে? হ্যাঁ, আতঙ্কতেই ঘটনা ঘটে, ভয়ে ঘটে। আরো গ্রামের লোকরা সব বাড়ি টাড়ি ভেঙে টেঙে নিয়ে যাচ্ছে। গাং চলে সব ওদিনকে ঝড়ি পড়ছিল, বৃষ্টি পড়ছিল, আর সবাই বলছে, ওরাও বললে কি আমরা চলে যাব, আমিও বললাম যে চলে যাব, ইও বললে কি আমিও চলে যাব, এরাও বলছে আমরাও চলে যাবো। এখানে সবাই গল্প করলাম, আর রাত্রে কিছু তো বেঁচে আছে, ওখানে যদি স্থায়ী দিয়ে থাকতে পারে, ওই ব্যবস্থাটাই চাইছি এখন। সরকার থেকে কোনো পুনর্বাসন দিয়েছে যারা চলে গেছে এখান থেকে? কোনো কিছু নাই, ওই পলিথিন ছাড়া আর দুমুট চিরা ছাড়া যে কোনো কিছু পাওয়া যায় না। প্রত্যেক নেতা, সবই নেতা এলো, বিজেপির নেতা এলো, টিএমসির নেতা এলো, সবই নেতা আসছে, নেতা ছাড়া নাই। আমরা নেতা তো ঠিকই আসছে, কিন্তু ওই খুব দিলে পলিথিন আর এই একমুট চিরা এই পবিত্রকে ছিটিয়ে দিল, চলে গেল। এখন বাড়ি কবলের মধ্যে, গঙ্গার কবলের মধ্যে এখন এই মোটামুটি একবার জল বাড়লেই বাড়িটা পড়ে যাবে এবার। কিন্তু গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য গভর্নমেন্ট যদি চেষ্টা করে, দুজন মিলে একসঙ্গে চেষ্টা করে, তাহলে আমরা বাঁচতে পারি। নদীটা বেঁধে দিলে খুব ভালো হতো, কিন্তু দুই সরকারই কোনো গুরুত্ব দেয় না আমাদের। কদিন আগেও আমাকে জিজ্ঞেস করেছিল নদীর কাজ হবে না কি ভাই, আমরা কি বাঁচবো না, এই ধরনের কথা আমাকেও কদিন আগেও আমাকে বলেছে। আমার যে কাজ তো হওয়ার কথা আছে, কান্তপুলায় তো স্টার্ট হয়ে গেছে কাজ, এদিকেও কাজ হবে, এই কথাই বলেছিলাম। স্যাররা তো বলেছে কাজ হবে বর্ডার থেকে। তো এই নদী ভাঙনের আতঙ্কে কি সে সুসাইড করে নিল? হ্যাঁ, ওই রকমই। আবারও তৃণমূল নেতার দাদাগিরির আর একটা নজির দেখাই আপনাদের। ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যর স্বামীর দাদাগিরি। এক মহিলাকে মারধর করার অভিযোগ, এমন মেরেছেন যে জখম অবস্থায় ওই মহিলা আইসিইউতে ভর্তি। কাঠগড়ায় শিউলি পঞ্চায়েতের সদস্য ফিরোজা বিবির স্বামী শাহিদুল গাজী মহিলার ছেলেকে চাকরি দেওয়ার নামে কয়েক হাজার টাকা নেওয়ার অভিযোগ। চাকরি না পেয়ে সেই টাকা ফেরত চাইতে গেলে ওই বয়স্ক মহিলাকে মারধর করা হয়। মোহনপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেপ্তার মূল অভিযুক্ত শাহিদুল গাজী এবং তার ভাই। তোমার চড় মেরেছে তাই তো? কিরম করেছে বল, বল ধ্যানের বাড়ি মেরেছে, আমরা সবাই ছিলাম, ঝাঁটার বাড়ি মেরেছে, মুখি দুই ভাই মেলে চড় মেরেছে, ওর মা ঝাঁটার বাড়ি মেরেছে। ওরা বিভিন্ন ধরনের কাছ থেকে টাকা নেয়। এই গোটা 10 দিনে ওরা মনে হয় 10 জনকে ওরা মেরেছে। ওরা দুই ভাই ওখানে ওই রকমই করে। হ্যাঁ, ও টিএমসি পার্টি করে। ওর বউ শিউলি পঞ্চায়েতের মেম্বার, আর ও সেই এটা পাওয়ারটা ইস্তেমাল করে। শহীদুল গাজী আমাদেরকে পদে পদে ধমকি দিচ্ছে। ওনাকে এইভাবে মারা হয়েছে, আমরা কোনো রকমভাবেই মেনে নিতে পারছি না। আজ আমার শাশুড়িকে মেরেছে, কালকে আমরা বৌমা হই, আমাদের ওখান থেকে যাওয়া আসা আমাদের নিরাপদ হয়ে যাচ্ছে। আমরা এর প্রশাসনের কাছে মানে কড়াভাবে আইন মতো আমরা বিচার চাই। আমার জানা নেই, শুনলাম এই ব্যাপারটা। তবে যদি কোনো মহিলা গায়ে হাত দেয়, এটা ভারী অন্যায় কাজ হয়েছে, এবং তার আইনত ব্যবস্থা যেন সব গভর্নমেন্ট নেবে, এবং আমার পার্টি সিদ্ধান্ত করবে যেটা করায়। আগে অনেক অভিযোগ আছে শুনেছি। দেখুন, আমরা তো বলতে পারেন, আমরা বললে হবে, আরও তো আমাদের গ্রামবাসী আছে না, তাদেরকে বলতে পারবো এইভাবে। এবার যে ছবিটা আপনাদের দেখাবো, দেখে শিউরে উঠতে পারেন। মাঝে মাঝেই দেখেন, আপনারা শোনেন কলকাতা হাইকোর্ট, দেশের অন্য কোনো হাইকোর্ট, এমনকি সুপ্রিম কোর্টে পর্যন্ত বৃদ্ধ বৃদ্ধাদের জন্য একের পর এক যুগান্তকারী রায় দিতে আদালতকে। সেখানে এই পশ্চিমবঙ্গে খড়গপুর শহরে রাস্তার উপরে ফেলে এক বৃদ্ধকে ঠিক এইভাবে পেটানো হচ্ছে। পেটাচ্ছেন কে? না,
এক্ষেত্রে আমরা যেভাবে শুনে থাকি ছেলে, ছেলের বউ, পরিবার পরিজন তারা কেউ নন। এই বৃদ্ধের একমাত্র অপরাধ তার একটি রাজনৈতিক মত আছে, তিনি সিপিএম নেতা। আর এখানে যিনি পেটাচ্ছেন তারও একটি রাজনৈতিক মত এবং পথ আছে, তিনি তৃণমূল নেত্রী। প্রাণ বাঁচাতে বৃদ্ধ একটি দোকানে গিয়ে আশ্রয় নেন, সেই পাশের দোকানে পর্যন্ত গিয়ে অনিল দাস স্থানীয় সিপিআইএম নেতা দেখুন তাকে এইভাবে পেটাচ্ছেন স্থানীয় তৃণমূল নেত্রী, যার নাম বেবি কোলে। খড়গপুর টাউন থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু যে রাজ্যে শাসক দলের আইনটাই রীতিমতো আইন বলে প্রচলিত এবং প্রতিষ্ঠিত, সেখানে এই লিখিত অভিযোগের কোনো ফল হবে কিনা, অর্থাৎ অনিল দাস আদৌ কোনো বিচার পাবেন কিনা, তা সত্যি সত্যি ভবিষ্যতের গর্ভে এবং অনেকটাই তৃণমূল কংগ্রেস দলের রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভরশীল। যদি যারা মনে করেন এই অনিল দাসকে তারা বিচার টিচার দিতে চান তাহলে হয়তো হবে, আদারওয়াইজ এবং বেবি কোলে যদি বিশেষ করে শাসক দলের কোনো ক্ষমতাসীন গোষ্ঠীর বিরাগ ভাজন হন তাহলে হয়তো হলেও হতে পারে, কিন্তু আদারওয়াইজ বেবি দাসের এই বেবি কোলের কোনো রকমভাবে কোনো শাস্তি পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এমন ছবি আপনি হয়তো আরও একদিন দেখতে পাবেন, কিন্তু এই মুহূর্তে খড়গপুরের এই ছবি, খড়গপুর শহরের এই ছবি রীতিমতো ভাইরাল। এই প্রবীণ সিপিআইএম নেতা খড়গপুরের অনিল দাস, তাকে রাস্তায় ফেলে এই তৃণমূল নেত্রী পেটাচ্ছেন একমাত্র কারণ তিনি সিপিএম করেন। সুজন চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য, কথা বলবো সুজন বাবুর সঙ্গে। সুজন বাবু, আপনাদেরই দলের নেতা অনিল দাস, তাকে রাস্তায় ফেলে তৃণমূল কংগ্রেসের এই স্থানীয় নেত্রী বেবি কোলের এইভাবে ফেলে পেটানো, যে ছবি দেখা যায় না, মানে কোনো রকম কোনো পরিচয় না থাকলেও বলা যায়, ওনার যদি কোনো রাজনৈতিক পরিচয় না থাকলেও তাহলেও বলা যায় যে এটা ভয়ঙ্কর একটা ঘটনা। আপনার প্রতিক্রিয়াই চাইতে হচ্ছে এই ব্যাপারে, আর কি বলবো বলুন। দেখুন, আমি ছবিটা দেখেছি, যেভাবে রাস্তার উপরে ফেলে পেটাচ্ছে তৃণমূলের বাহিনী, বয়স্ক মানুষ। অনিল দাসকে মোটামুটি খড়গপুর শহরে চেনেন এমন লোক কম আছে। ব্যক্তিগতভাবে আমিও চিনি, আমাদের সঙ্গে এসএফআই করতো, লিডার ছিল। তারপরে বামফ্রন্টের পুরনো কর্মী, পুরনো নেতা, বামপন্থী মনোভাব, সমস্ত মানুষকে নিয়ে চলে, ক্লাব, খেলাধুলো, পরিবেশ ইত্যাদি ইত্যাদি। বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে পারবে না? তৃণমূলের রাজত্ব বলে এত দাপট। এবং যেভাবে বেধড়ক পিটিয়েছে, বয়স্ক লোক, জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, কালি মেখে দিয়েছে, এটা জঘন্য অপরাধ এবং এর ধিক্কার জানানোর কোনো বিকল্প নেই। আমি বিশ্বাস করি খড়গপুর এবং আশপাশের সমস্ত মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামবেন এবং এই অপরাধী তার যথাযথ শাস্তি হতে হবে। সরকার অপরাধীদের পাশে এই জিনিস মেনে নেওয়া যায় না। ধন্যবাদ সুজন বাবু। সুজন চক্রবর্তী, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য, আমাদের সঙ্গে ছিলেন। আমাদের প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে সরাসরি পশ্চিম মেদিনীপুর থেকে রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, স্থানীয় পুলিশের সূত্রে কি খবর? বেবি কোলে কতটা ওজনদার নেত্রী? এই বৃদ্ধকে রাস্তায় ফেলে জুতো পেটা করা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে পুলিশ কি কোনো ব্যবস্থা নিতে পারবে? মানে অনুমতি পেয়েছে তৃণমূল থেকে ব্যবস্থা নেওয়ার জন্য? দেখো, প্রথমে বলি যে এই বেবি কোলে কিন্তু এমন কোনো বড় নেত্রী নয় বা এমন কোনো তার বিরাট পদ আছে বা ব্যাকগ্রাউন্ড আছে, সেরকম কিন্তু কোনো ম্যাটার নেই। এখানে জেলা সভাপতি, তৃণমূলের জেলা সভাপতি, তিনিও দাবি করেছেন যে বেবি কোলেকে অ্যারেস্ট করা হোক। প্রাক্তন বিধায়ক তৃণমূলের, বর্তমান কাউন্সিলর, যার হাত ধরে তিনি তৃণমূলে এসেছিলেন একসময় বিজেপি থেকে, তিনিও দাবি করেছেন যে বেবি কোলেকে অ্যারেস্ট করা হোক। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বেবি কোলি গেছেন থানাতে অভিযোগ জানাতে যে অনিল দাস নাকি তার তার সাথে যে দুজন মহিলা তার মারধর করছিলেন তাদের কাপড় ধরে টানাটানি করেছেন, তিনি তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, এরকম একটা অভিযোগ জানাতে থানায় গেছেন। তবে থানার পুলিশ কি করে কিন্তু সেটাই কিন্তু দেখার বিষয়। সেটাই তোমাকে জিজ্ঞাসা করলাম, এই যে তুমি বললে তেমন ওজনদার কেউ নন তৃণমূল বলছে, তো ওজনদার যদি তেমন কেউ না হন তাহলে এই ঘটনাটা ঘটার পর তো আগে বেবি কোলেকে গ্রেফতার করার কথা। রাস্তায় ফেলে এক বৃদ্ধ মানুষকে তিনি জুতো পেটা করছেন সঙ্গী সাথী সমেত, তার জামা কাপড় টেনে ছিঁড়ে দিচ্ছেন, পাশের রঙের দোকানে তিনি আশ্রয় নিতে ঢুকেছেন, সেখানে তার মাথায় রঙের বালতি ঢেলে দিয়েছেন, ছেঁড়া জামা কাপড় নিয়ে সারা গায়ে রং নিয়ে বৃদ্ধ বেরিয়ে আসছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমাদের সভ্যতার লজ্জার একদম জলজান্ত নিদর্শন হয়ে। তারপরে বেবি কোলেকে এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করেনি কেন? কিসের অপেক্ষা করছে? এই প্রশ্নের উত্তর একমাত্র পুলিশই দিতে পারবে। আমরা পুলিশের আধিকারিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এই ইতিমধ্যে যদিও অভিযোগ দায়ের রয়েছে, তবে পুলিশ প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছে যে পুলিশ পুরো বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে। তবে পুলিশ ইতিমধ্যেই কিন্তু স্টেপ নিতে শুরু করেছে বলে জানতে পারছি, এবং কি নেয় সেটা কিন্তু আরেকটু সময় দিতে হবে, তারপরে কিন্তু জানতে পারবো। যেখানে ঘটনাটা ঘটেছে এখান থেকে থানা কত দূর? যেখানে ঘটনাটা ঘটেছে থানা কত দূর এখান থেকে? অভিযোগ উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ন্যাক্কারজনক ছবি, যেখানে খড়গপুরের মানুষ কিন্তু প্রতিবাদ জানিয়েছে, সাধারণ মানুষ থানায় গিয়েছেন। দেবব্রত, শোনা যাচ্ছে আমার কথা? যেখানে ঘটনাটা ঘটেছে এখান থেকে থানা কত দূর?
না, কোনো কারণে শুনতে পাচ্ছেন না দেবব্রত। আমরা শুনে নেব এই অনিল দাস, যাকে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে, ছবিটা দেখছেন আপনারা, জুতো পেটা খাচ্ছেন বৃদ্ধ ভদ্রলোক, রাজনৈতিক মতের জন্যই সম্ভবত, তার বক্তব্য। যে প্রতিবাদ করবে তাকে প্রাণে মেরে ফেলো, এই পরিবেশটা তৈরি করার মধ্য দিয়ে যাতে কোনো প্রতিবাদ না হয় তার একটা চক্রান্ত চলছে এই তৃণমূল দলের পক্ষ থেকে। আমি প্রশাসনের কাছে দাবি করব 12 ঘন্টার মধ্যে 4 জন যেন অ্যারেস্ট হয়, এবং যে ঘরটা ভেঙে দেওয়া হয়েছে, দেওয়াল পায়খানা বন্ধ করে দিচ্ছে, তার দেওয়াল দেওয়া হয় এবং পায়খানাটা চালু করা হয়। যদি না হয় 12 ঘন্টা পর আমরা বামপন্থীর পক্ষ থেকে বৃহত্তর লড়াইয়ের জন্য আমি প্রস্তুতি নেব। তন্ময় ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। তন্ময়বাবু, সারাদিনে এরকম অজস্র বা প্রায় প্রত্যেক দিন আপনাদের সাথে কথা হয় নানান বিষয়, রাজনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়া ইত্যাদির জন্য, কিন্তু আজকে একটা অনুরোধ করবার জন্য মূলত ফোনটা করেছে। ঠিক প্রতিক্রিয়া চাইছি না, খড়গপুরের ছবিটা নিশ্চয়ই দেখেছেন। এখন এ রাজ্যে তো আপনারা না বললে কিছু হয় না, দয়া করে পুলিশকে একটু বলবেন ব্যবস্থা নিতে, যারা জুতো পেটা করলো ওদের অ্যারেস্ট করতে। ইতিমধ্যে পুলিশে ডায়েরি হয়েছে, মানে অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ কাজ করবার মতো একটা গ্রাউন্ড রেডি আছে। দেখুন, প্রথম কথা হচ্ছে এটা ঠিক নয় যে এই রাজ্যে কিছু হয় না, এটার সঙ্গে একবারই সহমত নয়। এ রাজ্যে হয়, পুলিশ প্রশাসন সর্বক্ষণ ব্যবস্থা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কেউ, আমি বলেছিলাম আগে একদিন যে 2,46,00,000 ভোট দিয়ে মানুষ ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসে, তার মানে প্রত্যেকের উপর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কন্ট্রোল আছে এরকমটা নয়। কেউ দলের নাম ভাঙিয়ে কিছু করলে তার সমস্ত দায় দল নিতে পারে না, দল এই ধরনের ঘটনা সমর্থন করে না। এবং পুলিশ প্রশাসনের একদম আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি, যা আইনানুগ ব্যবস্থা নেওয়া সেটাই তারা নেবেন, এবং যদি দলীয় পক্ষ থেকে কেউ আটকান তখন আপনারা আমার রিয়াকশন নেবেন যে দল থেকে আটকানো হয়েছে, পুলিশ প্রশাসনকে বলা হয়েছে ব্যবস্থা না নিতে। যেটা অন্যায় হয়েছে তার বিরুদ্ধে এখানকার পশ্চিমবঙ্গের প্রশাসন ব্যবস্থা নেয়, এটাই পার্থক্য, এবং এক্ষেত্রেও সেটাই ঘটছে। ওকে, ধন্যবাদ তন্ময়। পরে খবরে আসি, ওড়িশায় বাংলাদেশি সন্দেহে আটক বীরভূমের 19 জন পরিযায়ী শ্রমিক। নলহাটি থানার শুক্রাবাদের বাসিন্দা ওই শ্রমিকরা প্রতিবেশী রাজ্যে ফেরিওয়ালার কাজ করতে গিয়েছিলেন। বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে তাদের আটক করা হয়েছে বলেই পরিবারের দাবি। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি। হ্যাঁ দেখো, একেবারেই 12 থেকে 14 দিন আগে তারা গ্রাম থেকে গিয়েছিল উড়িষ্যায় কাজ করতে, এবং উড়িষ্যায় কাজ করতে গিয়ে শুধুমাত্র যে তারা বাংলা ভাষা বলে তারপরে তাদেরকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়, এবং ডিটেনশন ক্যাম্পে তাদের এখনো পর্যন্ত সেখানে রাখা হয়েছে। পরিবারের লোকজনের অভিযোগ, তাদের সাথে যোগাযোগ করলেও তারা যোগাযোগ করতে পারছেন না, স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় রয়েছে পরিবারের লোকজন। 17 জন রয়েছে তারা নলহাটি থানা এলাকার, এবং 2 জন রয়েছে পাইকোট থানা এলাকার। যেটা পরিবার সূত্রে জানা যাচ্ছে, অ্যালুমিনিয়ামের যে পাইকারি ব্যবসা হয় সেই ব্যবসা করার জন্য তারা সেখানে গিয়েছিলেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেই ব্যবসা করতেন এবং বাংলা ভাষা বলতেন, সে কারণেই তাদেরকে সেখানকার পুলিশ তাদেরকে আটক করেছে। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ হিমাদ্রি। আমার স্বামী ব্যবসায় গিয়েছে, উড়িষ্যার রেগুনাতে আছে, এবং 25 তারিখে জানা গেল যে উড়িষ্যাতে মানে আটকে রেখেছে বাংলাদেশের বলে। তো আমরা এখন অভিযোগ জানাচ্ছি যে আমাদের স্বামী থেকে ছাড়া হোক। কোনো খোঁজ খবর পাওয়া যায় না, কিছু না। একদিন হঠাৎ করে একটা খবর এলো যে এমনি এমনি ওদেরকে আটক করে আছে। কে আটক করেছে? ওই পুলিশরা দিয়ে নিয়ে এবার কি করবো, কান্না কাটা করছি আমরা। এবার খুন খোঁজ পেয়ে না। এবার বাড়ি ঘরে এবার যতক্ষণে আনতো খেটি ততক্ষণে খেতাম। এবার সংসার চলে না, কি করবো, সব কান্না কাটা করছি। ছেলেপিলা স্কুল প্রাইভেটও যেতে পারে না, গরিব মানুষ। আটকা হয়েছে ওই জন্য আমরা কেউ ভয়ে যাচ্ছি না। যদি আপনাদেরকে আবার আমাদেরকে যদি আটকিয়ে দেয় তাহলে আমরা আবার কি করবো? তাহলে আমাদের মেয়ে ছেলে সব কান্নাকাটা করবে। একটু মানে গ্রাম চলছে, মানে হইচই চলছে। উড়িষ্যা সরকার এইটা করেছে আটক, এটা আমরা খুব দুঃখিত। এটা অসাংবিধানিক, এর আমরা ফায়সালা চাই, এর আমরা মুক্তি চাই, যাতে এরকম আর না হয়। গরিব পরিবার, তার স্বামীরা ছাড় পাবে, তারা হতাশায় ভুগছে। এটা আমাদের রাজ্য সরকারের কাছে, মাননীয়ার কাছে আমরা আবেদন রাখছি। তারা আস্থাও দিয়েছেন, আমাদের স্থানীয় বিধায়ক অশোক চ্যাটার্জি মহাশয় আস্থা দিয়েছেন। বিষয়টা একদম তৃণমূলের নিম্ন স্তর থেকে উচ্চ স্তর সবাই দেখছেন। ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের এইভাবে হেনস্থা করা নিয়ে ইতিমধ্যেই কিন্তু গর্জে উঠেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশে পুশব্যাকের অভিযোগে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বললে সেগুলো মাদার টাং তো যে যেখানে থাক বলবে, সেটা বলা তো অপরাধ নয়। তাদের পুশব্যাক করে প্লেনে করে নিয়ে এসে বাংলাদেশে ছেড়ে দেওয়া হচ্ছে।
তাদের মারা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এর উত্তর কে দেবে? এখানে আমার এখানে প্রায় 1-1.5 কোটি শ্রমিক আছে যা বাইরের বিভিন্ন রাজ্যের। কই আমরা তো এটা করি না। উই ডোন্ট মিসবিহেভ উইথ এনি পিপল ফ্রম এনি পার্টস অফ দ্য কান্ট্রি। এই মুহূর্তে একটা বড় খবরের নজর রাখবো। সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তের নির্দেশ। সিবিআই এর যুগ্ম অধিকর্তাকে সিট গঠন করে তদন্তের নির্দেশ হাইকোর্টের। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন শ্রাবন্তী, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, দীপ 2019 সালে এই খুন হয়েছিলেন উত্তর 24 পরগনার বসিরহাটের সন্দেশখালীতে। তারা 3 জনই বিজেপি কর্মী ছিলেন। সে সময় অভিযোগ উঠেছিল শাহজাহানের বিরুদ্ধে। পরবর্তী সময় পুলিশ যে চার্জশিট দেয় সেখানে শাহজাহান সহ বাকিদের অব্যাহতি দেওয়া হয়েছিল। ফের সিআইডি মামলা তদন্ত যখন করেছিল সে সময় চার্জশিটে শাহজাহান থাকলেও শাহজাহান জামিন পেয়ে যান। একে চ্যালেঞ্জ করে, এই 2 চার্জশিটকেই চ্যালেঞ্জ করে এদের বাড়ির 3 জনের বাড়ির পরিবারের লোকেরা আসেন এবং মামলা দায়ের করা হয়। তাতে আজকে রায় দিতে গিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত সিবিআই এর যুগ্ম অধিকর্তাকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন। শ্রাবন্তী, অনেক ধন্যবাদ তোমাকে। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।